হ্যালো স্টুডেন্ট, সবাই আশা করি খুব ভালো আছো। তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল বেস অফ এডুকেশনে স্বাগত। আজকে আমরা পৃথিবীর বায়ুমণ্ডল নিয়ে দেখব। অ্যাটমসফিয়ারের আমরা করেছি এর আগের ক্লাসে বায়ুমণ্ডলের উপাদান নিয়ে। আজকে আমরা দেখব গ্রিন হাউস এফেক্ট নিয়ে। আমরা দেখেছি কি গ্রিন হাউস এফেক্ট কিন্তু ক্ষতিকর নয়, পৃথিবীর জন্য গ্রিন হাউস এফেক্ট হিতকারী। অর্থাৎ এই গ্রিন হাউস এফেক্ট যদি পৃথিবীর না থাকতো, পৃথিবীর যদি এই নিজস্ব ক্ষমতায় গ্রিন হাউস এফেক্ট না থাকতো, তাহলে কিন্তু পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। পৃথিবীতে এই গ্রিন হাউস এফেক্ট আছে বলেই পৃথিবী বসবাসের উপযুক্ত হয়েছে, না হলে পৃথিবীর তাপমাত্রা অনেক নিচে নেমে যেত, মাইনাসে চলে যেত পৃথিবীর তাপমাত্রা। তাহলে পৃথিবীর প্রাণ সৃষ্টিতে গ্রিন হাউস এফেক্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এখন গ্রিন হাউস এফেক্টটা আমাদের কাছে অভিশাপের মতো হয়ে যাচ্ছে। কেন? কারণ কি, প্রথমেই আমরা দেখে নিই তাহলে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন কোন গ্যাস। গ্রিন হাউস এফেক্টের জন্য সবথেকে প্রধান যে গ্যাস দায়ী সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস এফেক্টের জন্য প্রায় 50%, 49% দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর কে দায়ী? মিথেন। মিথেনও পৃথিবীর গ্রিন হাউস গ্যাস সৃষ্টির জন্য দায়ী। মিথেন প্রায় 15% দায়ী হচ্ছে সৃষ্টির জন্য। আর কে দায়ী? সিএফসি। সিএফসি ফুল ফর্ম কি? ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি ও গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী হচ্ছে 14%। আর কে দায়ী? জলীয় বাষ্প। আর দায়ী হচ্ছে জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। জলীয় বাষ্প দায়ী প্রায় 14%। আর যে দায়ী সে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড প্রায় 6% দায়ী। তাহলে বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য প্রধান দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড। প্রধানত গ্রিন হাউস গ্যাস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্রিন হাউস গ্যাস সৃষ্টির জন্যই আমরা দেখছি পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, এই গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলে তো এই গ্যাসগুলো একটা নির্দিষ্ট পরিমাণে আছে। আমরা দেখেছি কি বায়ুমণ্ডলে 0.03% আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, নাইট্রোজেন সব থেকে বেশি আছে, জলীয় বাষ্প অন্যান্য গ্যাস মিলে 0.02% আছে। এখন কি হচ্ছে, আমাদের বিভিন্ন কার্যকলাপের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব অনেক বেড়ে গেছে। বছরে প্রায় 1.5 ppm পার্ট পার মিলিয়ন। প্রতি মিলিয়নে কতটা করে? 1.5 ppm হারে প্রতি বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যোগ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা, পৃথিবীর যে গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস, সেটা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি কি 1850 থেকে 1900 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা 50 বছরে প্রায় 0.5 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। কত? 1850 থেকে 1900 সালের মধ্যে। 1750 থেকে 1750 থেকে কেন বাড়ছে বলো তো? 1700 সালে আমরা যদি ইতিহাসে যাই দেখতে পাবো কি শিল্প বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে। আমরা ইতিহাসে পড়ি, তাই তো? শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের সময় থেকে যে কারখানাগুলো তৈরি হলো, তারপর থেকে বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বাড়তে শুরু করলো, খুব বেশি পরিমাণে বাড়তে শুরু করলো। যেটা পৃথিবীতে একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, সেই স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু অটোমেটিক কার্বন ডাই অক্সাইড আর সব গ্যাসই যেভাবে বাড়ছে সেভাবে কমছেও। তার একটা চক্রাকারে আবর্তন হয় সব সময়, প্রতিটা গ্যাস বিভিন্ন অবস্থায় পরিবর্তন হয়। কিন্তু যবে থেকে এই কারখানাগুলো তৈরি হলো, অর্থাৎ ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হলো 1700 সাল থেকে, তারপর থেকে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আর ধীরে 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 পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনত্ব বাড়াতে লাগলো। এই যে 1700 সাল থেকে শুরু হলো, তাহলে 1750 থেকে 1800 সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তারপরের 100 বছরে 1800 থেকে 1900, এই পরের 100 বছরে পৃথিবীর তাপমাত্রা
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তাহলে পৃথিবীর তাপমাত্রা আমরা কি দেখছি, দিনে দিনে বাড়তেই চলেছে। পৃথিবীর গড় তাপমাত্রা যদি দিনে দিনে বাড়তেই থাকে তাহলে পরে কি হবে, পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু পরিবর্তন আসবে। বিজ্ঞানীরা হিসাব করে বলছে 2050 সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 3.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা, ওভারঅল পৃথিবী যদি 3.5 ডিগ্রি গরম হয়ে যায় বেশি, সেক্ষেত্রে অনেক ক্ষতি হবে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, গ্রিন হাউস এফেক্টের কি কি ফলাফল পরে দেখছি। তাহলে আগে আমরা এখন দেখছি গ্রিন হাউস গ্যাসের কোন কোন গ্যাসগুলো গ্রিন হাউসের জন্য দায়ী। কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণাও দায়ী বিভিন্ন এই গ্রিন হাউস গ্যাস সৃষ্টির জন্য। আর দায়ী হচ্ছে না মিথেন। মিথেন হচ্ছে মিথেন গ্যাসটা বায়ুমণ্ডলে অল্প পরিমাণে আছে, কিন্তু মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের থেকে 20 গুণ বেশি সক্রিয়। অর্থাৎ এই গ্রিন হাউস এফেক্ট বাড়াতে মিথেন কার্বন ডাই অক্সাইডের থেকেও বেশি ভূমিকা পালন করে। অল্প পরিমাণে হয় বলে সেটা হয়তো ওভারঅল সে কম গরম করছে, কিন্তু যদি কার্বন ডাই অক্সাইডের জায়গায় যদি মিথেন থাকতো, সেক্ষেত্রে পৃথিবীর উষ্ণতা আরো 20 গুণ এই টাইমেই বেড়ে যেত, কারণ মিথেন 20 গুণ বেশি সক্রিয় এই গ্রিন হাউস এফেক্ট সৃষ্টিতে। এবার দেখো এই গ্রিন হাউস এফেক্টের কার্বন ডাই অক্সাইড তো দেখলাম গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করছে। এই কার্বন ডাই অক্সাইডের জন্য যে গ্রিন হাউস সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে প্রথম আলোকপাত যিনি করেছিলেন তার নাম হচ্ছে সভান্তে আরহেনিয়াস। তিনি প্রথম, তার আগে পর্যন্ত 1896 সাল হবে, তার আগে পর্যন্ত আমরা কার্বন ডাই অক্সাইডের এই যে ক্ষতিকর প্রভাবটা এটা সম্পর্কে জানতাম না। এই সভান্তে আরহেনিয়াস প্রথম বলছেন যে পৃথিবীর বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড আমাদের গ্রিন হাউস এফেক্ট সৃষ্টিতে ক্ষতিকর ভূমিকা নিচ্ছে। তিনি প্রথমেই সভান্তে আরহেনিয়াস এর উপরে আলোকপাত করেন। কবে? 1896 সালে প্রথম তিনি দেখালেন যে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হতে পারে। এরপরে বিজ্ঞানীরা দেখলো যে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি হচ্ছে। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট তো আমরা বলছি, আসলে গ্রিন হাউস এফেক্ট জিনিসটা কি? গ্রিন হাউস এর কথা, গ্রিন হাউস মানে কি? সবুজ ঘর। এই সবুজ ঘর আমরা কেন সৃষ্টি করছি? দেখো, যে সমস্ত দেশগুলো শীত প্রধান, যেখানে সারা বছরে ঠান্ডা থাকে, অর্থাৎ উচ্চ অক্ষাংশ, আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ পড়তে গিয়ে দেখেছি পৃথিবীর এই অংশগুলো, এইগুলো কি 66 ডিগ্রির পরে এই 90 ডিগ্রি পর্যন্ত এই অংশগুলো কি বরফ জমা থাকে। এই বরফাবৃত এই যে সুমেরু, আর এদিকে এই যে সুমেরু আর এই কুমেরু, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এখানে বরফ জমা থাকে। এর যে আশেপাশে যে মহাদেশগুলো আছে, এগুলোর কি উষ্ণতা কম এই সমস্ত মহাদেশের, অর্থাৎ এগুলো শীত প্রধান দেশ। এই শীত প্রধান দেশে আমরা কি জানি, আমাদের এই উষ্ণতার জন্য আমাদের চাষাবাদ নির্ভর করে আমাদের জলবায়ুর উপরে। তাহলে শীত প্রধান দেশে মনে করো যে সবজিগুলো আমরা চাষ করছি, বা যে কোনো অর্থকরী ফসল হোক বা যে কোনো ফসল চাষ করার জন্য আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার এই শীত প্রধান দেশে যদি আমরা এই নিরক্ষীয় অঞ্চলে যে সমস্ত চাষাবাদ হয়, ধান টান বা সবজি চাষ করার জন্য আমরা কি করতাম, কাঁচের ঘর তৈরি করি। এই কাঁচের ঘর আমরা জানি কি, কাঁচ তাপমাত্রাকে ভিতরে ঢুকতে দেয়। যে টেম্পারেচারটা আসে, সূর্য থেকে যে তাপটা আসে, সেটা কাঁচ ভিতরে ঢুকিয়ে নেয়, কিন্তু সেখান থেকে ফিরে যেতে পারে না। অর্থাৎ কাঁচ থেকে তাপটা বেরিয়ে যেতে পারে না। তাহলে আস্তে আস্তে কি হবে, কাঁচের মধ্যে প্রতিদিন একটু একটু করে তাপ সঞ্চিত হতে হতে একদিন কাঁচটা একটা নর্মাল একটা টেম্পারেচারে আসবে, যে উষ্ণতাটা প্রয়োজন এই গরমের সবজিগুলো চাষ করার জন্য। সেই জন্য আমরা এই গ্রিন হাউস বা সবুজ ঘর তৈরি করি। এই গ্রিন হাউস, পৃথিবী নিজেও একটি গ্রিন হাউস আমরা পড়েছি। আর এই গ্রিন হাউস না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক নিয়মে যে গ্রিন হাউসটা ছিল, সেটা স্বাভাবিক ছিল আমাদের বসবাসের জন্য, জীব জগতের জন্য। কিন্তু আমাদের কার্যকারিতার জন্য এখন যে গ্রিন হাউস এই এফেক্টের জন্য যে যে গ্যাসগুলো দায়ী, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এই সমস্ত গ্যাসগুলোকে আমরা কি করছি, বায়ুমণ্ডলের যে ঘনত্বটা আছে, যে অ্যাটমসফিয়ারের যে বিভিন্ন গ্যাসের যে আমরা পার্সেন্টেজে ভাগ করে রেখেছি, সেটার মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব বেড়ে যাচ্ছে।
এই গ্রিন হাউস গ্যাসগুলোর ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে তারা তাদের গ্রিন হাউস গ্যাসের যা কাজ, কার্বন ডাই অক্সাইডের যা কাজ, কার্বন ডাই অক্সাইডের কি কাজ? কার্বন ডাই অক্সাইডের কাজ হচ্ছে তাপ শোষণ করা, অর্থাৎ এই তাপ শোষণ করে ধরে রাখে। তাহলে তাপ যত শোষণ করে রাখবে, যত পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকবে, তত উষ্ণতা থাকবে। পৃথিবীর একটা নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ অ্যালবেডো যেটা আমরা বলছি, অ্যালবেডোটা কি? অ্যালবেডো জিনিসটা হচ্ছে সূর্য থেকে যে পরিমাণ তাপ পৃথিবীতে আসছে তার 34% তাপ সঙ্গে সঙ্গে প্রতিফলিত হয়ে ফিরে যায়। অর্থাৎ এটা যদি সূর্য হয়, এই সূর্য থেকে তাপটা যদি ভূপৃষ্ঠে আসে, এই ভূপৃষ্ঠ থেকে আসছে এবং সেটা ফিরে যাচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে সেটা। কিন্তু কিছু কিছু সূর্য তাপ বাধা পেয়ে ভূপৃষ্ঠে পড়ার আগে এই 34% প্রতিফলিত হয়ে আবার ফিরে যাচ্ছে মহাশূন্যে। মহাশূন্যে এই যে 34% সে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, এটাকে আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। অর্থাৎ পৃথিবীর কোথায় কোথায় বাধা পেয়ে তারা ফিরে যাচ্ছে? পৃথিবীর বনভূমি, তারপরে বরফ তুষারাবৃত অঞ্চল, জলের উপরেও সমভূমি, বনভূমি, সমস্ত জায়গাতে পৃথিবীর এই 34% তাপ বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। এটাকে পৃথিবীর আমরা বলছি অ্যালবেডো। কিন্তু এই সমস্ত যে গ্রিন হাউস গ্যাসগুলো থাকার ফলে এই অ্যালবেডো যে 34% আছে, এটা ফিরে যেতে বাধা পাচ্ছে। ফলে কি আমাদের এই পৃথিবীর মধ্যে এই তাপটা থেকে যাচ্ছে। তাপটা থেকে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের এই যে গ্রিন হাউস এফেক্ট গুলো যে গ্যাসটা ধরে রাখছে, তাহলে পৃথিবীর উষ্ণতা ধীরে 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 বেড়ে যাচ্ছে। আর পৃথিবীর উষ্ণতা দেখো, একটা পাহাড়ি অঞ্চল আর সমভূমি, যদি এটা আমরা সি লেভেল ধরি, এটা ধরো যদি সি লেভেল অর্থাৎ সমুদ্র সমতল, যেটা মানে সমুদ্র থেকে তো আমরা উচ্চতা থেকে মাপি, যে একটা আমাদের সব থেকে উচ্চতম স্থান কোনটা পৃথিবীর? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের যে উচ্চতা আমরা মাপি কত? 8848 মিটার। এটা কোথা থেকে মাপা হয়? এই সমুদ্র সমতল থেকে, অর্থাৎ সমুদ্র জলস্তরের উচ্চতা থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হচ্ছে 8848 মিটার। এই যে সমুদ্র সমতলে, অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠটা আছে, এটা কি হচ্ছে? এটা এখানে তাপটা এসে পড়ছে, বেশি গরম হচ্ছে। দেখো এই সমুদ্র সমতল, আচ্ছা একটা জিনিস দেখি আমরা আগে। সমুদ্র সমতল থেকে এই যে আমরা বলছি মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। প্রথম মাউন্ট এভারেস্টে কে উঠেছিল জানো? মাউন্ট এভারেস্টে প্রথম উঠেছিল কে? আমাদের ভারতীয় একজন বিজ্ঞানী আর একজন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি আর ভারতের তেনজিং নোরগে। এরা দুজন প্রথম মাউন্ট এভারেস্টের শিখরে উঠেছিল। তাহলে এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্টে ওঠে। তাহলে পৃথিবীর মধ্যে মাউন্ট এভারেস্টে তো এডমন্ড হিলারি, তেনজিং নোরগে প্রথম আসে। তা মহিলা হিসেবে প্রথম যান কে? জুনকো তাবেই। তিনি কোথাকার ছিলেন? জাপানের মহিলা হিসাবে প্রথম মাউন্ট এভারেস্টে ওঠেন জুনকো তাবেই। আর ভারতে প্রথম যান বাচেন্দ্রী পাল। ইনি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন। আমরা তো দেখলাম যে মাউন্ট এভারেস্টে হচ্ছে পৃথিবীর উচ্চতম স্থান। এখানে কি ঠান্ডা আর বায়ুর ঘনত্ব কম, সেজন্য কি এখানে নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। বায়ুর ঘনত্ব সব থেকে বেশি কোথায়? এই ভূপৃষ্ঠে, সমুদ্র সমতলে। আর বায়ুর ঘনত্বও বেশি, উষ্ণতাও বেশি, কারণ সূর্য থেকে যে তাপটা আসছে সেটা শোষণ করছে কে? আমাদের ভূপৃষ্ঠ, সমুদ্র জলস্তর। দেখো ভূপৃষ্ঠ যখন তাপটা শোষণ করছে, এই তাপটা শোষণ করার ফলে কি সে তো উত্তপ্ত হচ্ছে, সে গরম হয়ে যাচ্ছে। এই তাপমাত্রা শোষণ করার জন্য সে গরম হচ্ছে, আবার আস্তে 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 ঠান্ডা হচ্ছে। কিন্তু এই গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে ওভারঅল এই যে অ্যালবেডোতে যে তাপটা প্রতিফলিত হয়ে ফিরে যেত, সেটা ফিরে যেতে পারছে না। আমরা দেখবা পৃথিবীর বায়ু যে ভূপৃষ্ঠটা উষ্ণ হচ্ছে। দেখবে মরুভূমি অঞ্চলে কি আছে? প্রধান প্রাণী উট। দেখবে পা অনেকটা লম্বা। কেন হয় উটের পা অনেকটা লম্বা? কেন? কারণ
ভূপৃষ্ঠ তো উষ্ণ হয়ে যাচ্ছে, পৃথিবীর সূর্য থেকে যে তাপ আসছে, এই উষ্ণতা থেকে আমরা যত উপরের দিকে উঠবো আমরা জানি কি উষ্ণতা তত কমবে। কত ডিগ্রি কোণে? প্রতি 1000 ডিগ্রি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সি 6.5 ডিগ্রি সি উষ্ণতা কমে যাচ্ছে প্রতি 1000 ডিগ্রি উচ্চতা বৃদ্ধিতে। এই যে ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে উষ্ণতা বেশি, তাহলে যতটা উপরের দিকে থাকবো তত আমাদের উষ্ণতা কমে যাবে। সেই জন্য মরুভূমি অঞ্চলে উটের পা গুলো লম্বা লম্বা হয়, যাতে ভূপৃষ্ঠ থেকে সে যতটা উপরের দিকে তার শরীরটা থাকবে তার গরমটা তত কম লাগবে। এইভাবে অভিযোজিত হয়েছে। প্রত্যেকটা পরিবেশ অনুযায়ী প্রত্যেকটা প্রাণী অভিযোজিত। এবার দেখো এই গ্রিন হাউস এফেক্টের জন্য আমরা দেখলাম যে এই গ্যাসগুলো যেতে দিচ্ছে না, এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে গ্রিন হাউস এফেক্ট যদি এইভাবে দিন দিন বাড়তে থাকে তাহলে কি হবে, আমাদের কি কি ক্ষতির শিকার হতে হবে? প্রথমত কি হচ্ছে, গ্রিন হাউস এফেক্ট বাড়ার ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে ওভারঅল সমস্ত কিছু পরিবর্তন হবে, আমাদের আবহাওয়া পরিবর্তন হবে। দেখো গড় তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে আমরা দেখলাম, প্রায় প্রতি বছরে 1.5 ppm হারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবং দেখলাম যে পৃথিবীর তাপমাত্রা এখন অলরেডি প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি, পৃথিবীর গড় তাপমাত্রা থেকে বেশি। এবং বিজ্ঞানীরা বলছে প্রায় 2050 সাল নাগাদ পৃথিবীর তাপমাত্রা 3.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, যদি আমরা এটাকে কন্ট্রোল না করি। আমাদেরকে কন্ট্রোল করতেই হবে, দেখো তখন পৃথিবী বসবাসে অনুপযুক্ত হবে। দেখো নাসার মতে 2005 সাল ছিল সবথেকে উষ্ণতম বছর, পৃথিবীর ইতিহাসে সবথেকে উষ্ণতম বছর ছিল 2005 সাল। এবছর প্রচুর পরিমাণে উষ্ণতা পৃথিবীর বৃদ্ধি পেয়েছিল। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা গ্রিন হাউস এফেক্টে বৃদ্ধি পাচ্ছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, দেখো একটার সাথে একটা রিলেটেড। গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে আমাদের মেরু অঞ্চলে যে বরফ আছে, বরফ গলতে শুরু করবে, তাহলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে। মেরু অঞ্চলের বরফ গলে যাবে, বরফ গলে যাবে। মেরু অঞ্চলের বরফ গলে গেলে বরফ গলা জলটা কোথায় যাবে? সমুদ্রে যাবে। সমুদ্রের জল কি রকম? লবণাক্ত। কিন্তু এই বরফ, মেরু অঞ্চলে যে বরফটা আছে সেটা কি লবণাক্ত জল? সেটা মিষ্টি জলের উৎস। তাহলে আমাদের মিষ্টি জলের উৎস কিন্তু পৃথিবীতে কম, তাই তো? প্রায় 97% জল কি লবণাক্ত জল, আর 3% জল হচ্ছে মিষ্টি জল। আর তার এই মিষ্টি জলের মধ্যে সব থেকে বেশি যেখানে সংরক্ষিত আছে মিষ্টি জল, সেটা হচ্ছে এই মেরু অঞ্চলের বরফের মধ্যে সঞ্চিত আছে। এই মেরু অঞ্চলের বরফ গলে গলে যদি সেই জল সমুদ্রে গিয়ে মিশে যায় তাহলে আমাদের মিষ্টি জলের ভান্ডার কমে যাবে আর সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। তাহলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে গ্রিন হাউসের ফলে। আর কি হচ্ছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। সমুদ্রের জলস্তর তো বৃদ্ধি পেল, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেলে কি হচ্ছে, সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায়, আমরা কোথায় আছি? সমুদ্রের কাছাকাছি আছি তো। তাহলে সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে, উপকূল অঞ্চলে যে দেশগুলো আছে, যে রাষ্ট্রগুলো আছে, সেগুলো উপকূল অঞ্চলের রাষ্ট্রগুলো ডুবে যাবে, সেখানকার বাস্তুতন্ত্র পুরো ধ্বংস হয়ে যাবে। ওভারঅল পৃথিবীর তো হবেই, সেই অঞ্চলটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা দেখি কি উপকূল অঞ্চলে কিন্তু সাধারণত ম্যানগ্রোভ অরণ্য থাকে। এই ম্যানগ্রোভ অরণ্যটা সৃষ্টি হচ্ছে কি, ওই নোনা জল আর মিষ্টি জলের সংমিশ্রণের জায়গাটা, সেই জায়গাটায় ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হচ্ছে। এই ম্যানগ্রোভ অরণ্য প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। আর ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য কি অনেক বেশি। তাহলে ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে। পৃথিবীর পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, পুরো আবহাওয়া পৃথিবীর চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর যদি পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে যায় তাহলে জীববৈচিত্র্য এভাবে তো নষ্ট হচ্ছে, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। যেখানে যে ধরনের গাছপালা জন্মাচ্ছে সেখানে তাপমাত্রা যদি আরো বেড়ে যায়, সেগুলো বাঁচতে পারবে না, তাহলে পৃথিবীর জীববৈচিত্র্য নষ্ট হবে।
জীববৈচিত্র্য নষ্ট হবে। জীববৈচিত্র্য নষ্ট হবে। আর কি হবে? বাস্তুতন্ত্র, আমাদের যে বাস্তুতন্ত্রের উপরে ভিত্তি করে হচ্ছে, এই বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আর কি হবে? দেখো, মেরু অঞ্চলের বরফ গলছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি অটোমেটিক জলও বাড়ছে পৃথিবীতে। আলটিমেট বরফ তো কঠিন আকারে ছিল জলটা, কিন্তু জল বাড়লে কি হবে? জল বাড়লে মশাও বাড়বে, তাহলে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। মশাবাহিত রোগগুলো কি কি? ম্যালেরিয়া, ডেঙ্গু, এই সমস্ত মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। একবারে লিখতে পারি, রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। আরো বিভিন্ন রকমের নতুন নতুন রোগ আসতে পারে, রোগের প্রকোপ বৃদ্ধি পাবে। তাহলে গ্রিন হাউস এফেক্ট ওভারঅল আমাদের পৃথিবীর পুরো বাস্তুতন্ত্রকে কিন্তু নষ্ট করছে। এই গ্রিন হাউসের জন্য দেখো আমরা নিজেরাই দায়ী। সব থেকে বেশি যে দেশ দায়ী সে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বেশি পরিমাণে এই গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে মেশাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে একাই প্রায় 21% দায়ী পৃথিবীর এই ওভারঅল তাপমাত্রা বৃদ্ধি করার জন্য। আমাদের ভারতও দায়ী। আমাদের ভারত প্রায় 4% দায়ী হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য। তাহলে প্রত্যেকটা দেশই, কোনো দেশ হয়তো কম, কোনো দেশ বেশি, কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু দায়ী হচ্ছে পৃথিবীর এই গ্রিন হাউস এফেক্ট সৃষ্টির জন্য, পৃথিবীকে দিনে দিনে উষ্ণ করার জন্য। এই গ্রিন হাউস এফেক্ট দেখো, তাহলে আমাদের কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে। গ্রিন হাউস এফেক্ট যদি আমরা নিজেদের কন্ট্রোলে না আনতে পারি, তাহলে একদিন পৃথিবী বসবাসের অনুপযুক্ত হবে। তাহলে গ্রিন হাউস এফেক্ট কমানোর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কি, যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোকে কমাতে হবে। তাহলে গ্রিন হাউস এফেক্ট কমবে। তারা যে নির্দিষ্ট পরিমাণে পৃথিবীতে ছিল, যে নির্দিষ্ট পার্সেন্টে ছিল, সেটাই তাদেরকে যদি আমরা বজায় রাখতে পারি, পৃথিবীর যে নিজস্ব সিস্টেম আছে গ্রিন হাউসের, সেই সিস্টেমে কোনো সমস্যা নেই। দেখো, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমাদের প্রথমত কমাতে হবে, কারণ কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি পরিমাণে বাতাসে মিশছে। কার্বন ডাই অক্সাইড কমাতে গেলে আমাদের কি করতে হবে? উদ্ভিদ লাগাতে হবে। তাহলে গ্রিন হাউস এফেক্ট কমানোর প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রথমত উদ্ভিদ লাগাতে হবে। বনভূমি অকারণে কাটা যাবে না। গাছ লাগালে সে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করবে। তাহলে উদ্ভিদ আমাদের লাগাতে হবে গ্রিন হাউস এফেক্ট কমানোর জন্য। আর কি করতে হবে? আমাদের যে কলকারখানাগুলো আছে সেখান থেকে যে ধোঁয়াগুলো বাড়ছে সেগুলোকে পরিশোধন করে আমরা পাঠাতে পারি। আমরা জানি কি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এর সাহায্যে বায়ুটাকে শোধন করা যায়। বায়ুর বিভিন্ন উপাদানগুলিকে ছেঁকে তারপরে বায়ুমণ্ডলে ফেলা যায়। এরকম বিভিন্ন উন্নত প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে। জমিতে, কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। রাসায়নিক সারের বদলে আমরা জৈব সার ব্যবহার করতে পারি। আমরা কি অত্যাধিক ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছি, এই রাসায়নিক সারটা যখন জমিতে স্প্রে করা হচ্ছে সেটা তো বায়ুমণ্ডলে গিয়ে মিশছে, তার ফলেও গ্রিন হাউস প্রভাব। তাহলে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে, উদ্ভিদ লাগাতে হবে, কলকারখানাগুলোকে যাতে খুব দূষণমুক্ত না হয় সেদিকে, আর আমাদের অপ্রচলিত শক্তির দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা কি করি? প্রচলিত শক্তির উৎস যেমন কয়লা, খনিজ তেল, এগুলোর উপর ভিত্তি করেই চলছি, এগুলো থেকে শক্তি উৎপাদন করছি। কিন্তু এগুলো থেকে শক্তি উৎপাদন করলে এগুলো একদিন শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে এই কয়লা, খনিজ তেল আমাদের পৃথিবীকে বেশি পরিমাণে দূষিতও করছে, বেশি পরিমাণে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। তাহলে আমাদের যে অপ্রচলিত শক্তিগুলো আছে সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। আমাদের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি হয়, এই যে কিয়োটো প্রোটোকল, এই সমস্ত যে চুক্তিগুলো, এগুলো যত দ্রুত সম্ভব এগুলোকে কার্যকরী করতে হবে। সবাইকে একসাথে এগুলোকে মানতে হবে, এগুলোকে কার্যকরী করতে হবে। তাহলে আমাদের গ্রিন হাউস এফেক্টটা নাগালের মধ্যে থাকবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই থাক। সকলে ভালো থেকো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, আর লাইক করো। আসি তাহলে আজকে।